2021 সালেই আমি টেট পরীক্ষা দিছি, দিয়া সেটা ক্লিয়ার হইলো 22 লাখ দুটাই। তো এরপরে তো 2022 আমরা জয়েন করলাম, তারপর সার্ভিস চলতেছে। তো ম্যাম স্টুডেন্ট তার যেহেতু আজকে আমরা প্রোগ্রামটা টেট এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের উপরে, তো একটা স্টুডেন্ট যদি তার সে মানে একদম ফ্রেশার বা একদম নতুন, সে এবার প্রথম অ্যাটেম্প দেবে, তো তার প্রথমে কি মাইন্ডসেট বা কিরকম শুরুটা কিভাবে করতে হবে? শুরু কথা কইতে গেলে সবারই জীবনে একটা ইন থাকে যে আমি বড় হয়ে সেটা ইডা হমো বা সবাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা থাকে। তো আমার মনে হয় নিজের নিজের মনের থেকে আগে এই জিনিসটা আইতে লাগবো। মনে করো যখন আমি সেকেন্ড সেমিস্টারে আসছিলাম বিএডে, তখন আমরা নোটিফিকেশন আইছিল টেস্ট পরীক্ষার, তখন আমি বিএডে সেকেন্ড সেমিস্টারে ছিলাম। তো আমার লগের অনেকেই ফর্ম ফিল আপ করছে, অনেকেই করছে না, কারণ আমরা ভাবছিলাম আরে আমরা তো বিএডই শেষ হতো না, কমপ্লিট হতো না, তো আমরা কেমনে টেট এক্সাম দিব। তো তবুও আমরা অনেকজনই করছিলাম আরে প্রিপারেশনের লেগা দিলে তো একটা এক্সপিরিয়েন্স হইব। কিন্তু কোভিড এর লেগা বা কোনো একটা কারণে এক্সামটা পিছাই সেটা 1 বছর পরে হওয়ায় আমি কিন্তু বিএড এর পরীক্ষা দিছিলাম 7 দিনের, মানে বিএড এর ফাইনাল পরীক্ষা দিছি আর 7 দিন পরে টেটের পরীক্ষা দিতে পারছি। তো এই জিনিসটা নিজের মনের থেকেই আইতে লাগবো যে আমি কিছু করবো। আর আমরা ফার্স্টেই মনে হয় যে আমি কি পারুম, আমি আমার দ্বারা মনে হয় না হইব। কারণ আমরা দেখছি লাইফে যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা লাইফে কিছু করতে পারতেছে না, ভালো কিছু অ্যাচিভ করতে পারতেছে না, একাডেমিক খুবই ভালো আছিল, তারা কিছু পাইতো না, আমি কি পামু। ইটা আমি মাথাতেই রাখতাম না ফার্স্টে যে আমি পামু কি পাইতাম না। আমি যখন প্রিপারেশন লইতাছিলাম আমি জাস্ট ইদাই ভাবছিলাম পাইলে পাইছি না পাইলে নাই, আমি চেষ্টা করে যাই এটলিস্ট যাতে লাস্টে আমার ইডা না মনে হয় আরে আমি তো চেষ্টাই করছি। আমার থেকে যারা একাডেমিক্যালি খারাপ আছিল তারা পাইয়া লাইছে, আমি তিলে চেষ্টা করলে হয়তো আমিও পাইতাম। পামু না পামু এটা পরের কথা, এটা আমি ভাবতামই না, আমি জাস্ট চেষ্টা করে যেতাম এটাই জন্য। তো ম্যাম এবার একদম মেইন ইয়েতে টপিকাই, এবার একজন ক্যান্ডিডেট তার হাতে আসা মোটামুটি ভালো ইন্ডাস্ট্রিতে 6 মাস পরেও যদি এক্সামটা হয়, তার প্রথম কি কোন জিনিসটা দিয়ে তার এক্সাম প্রিপারেশনটা শুরু করবে? যেহেতু সে বিএড ডিএলএড করছে, তার টেট এক্সাম অবশ্যই দিবে। এক্সাম দেওয়ার শুরুটা কিভাবে করতে হবে? ফার্স্টে হয়েছে গিয়ে সেটা আমরা সিলেবাসটা লম, যে কোনো কম্পারেটিভ এক্সামই হোক, স্কুলের এক্সাম হোক, আগে আমি লমো সিলেবাসটা, লইয়া দেখমু সিলেবাসে কি কি আছে। সিলেবাস দীক্ষা সেটা দেখলাম যে আরিটা তো জাস্ট একটা টপিকের নাম। সাপোজ আমি যদি সায়েন্সেরটা ভাবি, লাইট একটা টপিক দেওয়া, ওখানে লাইট আমি ক্লাস 6-ও পড়ি, 8-ও আছে, ক্লাস 10-এও লাইট আছে। আমরা যখন পড়তাম ক্লাস 12-এও লাইট পাইছিলাম, কলেজেও লাইট আছে, তাহলে আমি পড়বো কোনটা? আমার ক্লাস 6 এর লাইট চ্যাপ্টার পড়লে কিন্তু হইতো না। আমি এক্সামটা হয়তো 6 to 8 এর বেসিসে দিতেছি, কিন্তু আমার 6 এর আর 8 এর যদি লাইট চ্যাপ্টার পড়ি, আলু চ্যাপ্টার পড়ি, তাহলে কিন্তু হইতো না। আমার পড়তে লাগবো ইডার ভিতরে কত কিছু আছে। মেইন আমি 10 এরটা শুরু করবো, এরপরে গ্রাজুয়েশনে আমরা লাইট পাইছি, ওই লাইটটা পড়বো। মানে আমি ছোট একটা টপিক দেখে সেটা টপিকের ডেফিনেশনটা কিতা ইডা কিতা হিডা করলে হইতো না। আমার লাইটের মধ্যে লেন্স আছে, মিরর আছে, রিফ্লেকশন আছে, সব ডিটেলসে পড়তে লাগবে। আর ওখানে তো দিনকে দিন ইডা যেই লেভেলে যাইতাছে কম্পিটিশনটা, আমার একদম ডেপথে গিয়েই পড়তে লাগবে। আমি আজকে থেকে 4 বছর আগে টেটের কোশ্চেন এমন আছে দীক্ষা, আমি ওই কোশ্চেন অনুযায়ী যদি পড়ি, আমি 5 বছর পরে এটা পাইতাম না। দিনকে দিন কম্পিটিশন বাড়বো। আমরা যখন দিছি তখন যেই কোশ্চেনটা ছিল, এইবারের কোশ্চেন আরো টাফ হইছে, নেক্সট আরো টাফ হইব। তো ফার্স্ট আমি সিলেবাস লমু, লইয়া দেখমু কিতা কিতা আছে, এরপরে গিয়ে সে টপিকটি দেখবো কিতা কিতা টপিক আছে। টপিক দেখে সেটা আমার নোট রেডি করানো হয়েছে, সব থেকে মেইন। অনেক স্টুডেন্ট আছে কয় যে আমি তো 1 বছর পড়তাছি, আমি 2 বছর পড়তাছি, কিন্তু আমার টেট ক্লিয়ার হইতেছে না, কারণ আমার এক্সামে জিডিআই আমি ইডি পড়তাছি না, আমি কি পড়তাছি বিস্তারিত ভাবে সব পড়ে যেতেছি। আমি পড়া সেটা আমার আগে হাতে লেখা নোট রেডি করতে লাগবে, এটা হচ্ছে মেইন। কোনো কোচিং সেন্টারের নোট মুখস্থ করেও আমি জীবনেও পাস করতাম না। আমার নিজের কোচিং সেন্টার দরকার, কোচিং সেন্টারের নোট পড়া আমি নিজে নোট বানাবো, ওইটাই নেই। আর নোট তো মনে করো আমি পড়লাম আজকে, 2 দিন পরে আবার ভুললাম, কিন্তু আমি যখন আমার আমার মেমোরিতে কেমনে থাকবো পুরা শর্টকাট হিসাবে লেখা যাবো, ওইটা কিন্তু আমি বারবারে পড়লে আমার রিকল হয়ে যায় পুরা চ্যাপ্টার, এমন ভাবেই পড়তে লাগবে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা তো সিলেবাসে যেহেতু মানে আমি যতজনই আমি প্রোগ্রামে ডাকাইছিলাম যারা এক্সপিরিয়েন্স আছে, সবাই সিলেবাসটার উপর ফোকাস করতে। তো সিলেবাসটা একদম মেইন। কম্পিটিটিভ এক্সাম যদি কোয়ালিফাই করতে পারে, সিলেবাস সম্পর্কে 100% একদম সম্পূর্ণ নলেজ থাকতে হবে একদম। এবার সিলেবাসের পরবর্তী স্টেপ কি হইব? এবার একটা স্টুডেন্ট সিলেবাস সম্পূর্ণ জানলো, এবার সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ হইছে আমি টপিক দেখলাম, দেখা সেটা ইদার নোট কই কই পাই। নোট মানে নোট মিন্স হইছে গিয়ে একটা বইয়ের মধ্যে অনেকটি পেজ থাকবো, একটা চ্যাপ্টারে তো অনেকটি পেজ থাকবো, পুরা চ্যাপ্টার পড়া আমি খাতার মধ্যে সুন্দর করে সেটা নোট রেডি করি, এই নোটটা রাখবো। এরপর আমি পড়া শুরু করছি, পড়লাম, প্রথমে বইটা ভালো কইরা পড়বো, আমার বুঝতে লাগবো আগে। মুখস্থ টেটে যে কোনো কম্পারেটিভ এক্সামই মুখস্থের কোনো প্রশ্নই নেই। বুঝলাম, বুঝা খাতা তুললাম, যে ইম্পর্টেন্ট ইডি পড়লাম,
এরপরে গেল আমার পড়ার পার্ট, অক্ষণে হয়েছে গিয়ে সেটা আমি ইডা কদ্দুরা ইমপ্লিমেন্ট করতাম পারতেছি, ইডার লেগা মেইন হয়েছে গিয়া মক টেস্ট। মানে আমরা সময় মক টেস্ট সিস্টেমটা আসিল না, আমি পাইছি না মক টেস্ট। তো আমরা যেটা করছি, আমরা 4জন ফ্রেন্ড আছিলাম, আমরা 4জনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইছি। আমরা বাংলা হোক ইংলিশ হোক যেটাই হোক, আমরা কইতাম যে প্রত্যেক 2 দিন পরে পরে সন্ধ্যার সময় 1 ঘন্টা টাইম নিতাম, আমরা মানে ভিডিও কল করতাম, নাইলে কনফারেন্সে লাগাইতাম, লাগাই সেটা কোশ্চেন করতাম। আমি কোশ্চেন করতাম, বাকি 3জন আনসার করতো যে পারতো, আরেকজন কোশ্চেন করতো, আমরা পারলে আমরা করতাম। এমন করলে কি হয় যে আমি জানি, আমার মধ্যে জিনিসটা আয়, আরে এই জিনিসটা আমি জানি না বা এই জিনিসটা আমি জানি, তো আমার কনফিডেন্স বুস্ট আপ হয়, প্লাস এক্সট্রা অনেক কিছু জানতে পারি তার থেকে। তো ইদার লেগা গ্রুপ স্টাডিটা করলেও আমার মনে হয় এটা খুব হেল্প হইব, গ্রুপ স্টাডিটা। আর কিছুদিন পরে পরে প্রত্যেক কিছুদিন পরে পরে রিভিশনটা মাস্ট, যদ্দূরা না শিখি এর থেকে 3 ডাবল রিভাইজ করতে লাগে। তো ম্যাম ব্যাপারটা আপনি কইলেন যে যে কোন বইগুলো পড়ুন, এবার সিলেকশনটা কিভাবে করবো? কারণ অক্ষণের সময় তো অনলাইন অফলাইন প্রচুর মিটিং মানে স্টুডেন্টের এখন ভাবেল হয়ে গেছে, এত পরিমাণে নোটস अवेलेबल আছে, মানে কোচিং সেন্টার বলুন, আমি বলছি না, মানে অনেক মার্কেটে নোটস अवेलेबल। এই নোটসটা আমাদের এক্সামের মানে পয়েন্ট অফ ভিউতে এটাই আমার বেস্ট, বা এই বইটা আমার বেস্ট, মানে ওই চুজ করবো কিভাবে, ওইটা যদি একটু পান। আচ্ছা, প্যাডাগজির লেগা আমরা সবার আগে পড়ছিলাম দেবাশিস পালের বই, ঠিক আছে। তারপর শিশু মনস্তত্ত্ব, সুশীল রায় না জানি ঠিক তাইনের নামটা মনে হচ্ছে না, সুশীল রায় না জানি কি এমন একটা বই আছে এটা। সায়েন্সের লেগা যেটা আমি তো কইলামই, একদম 9, 10, 11, 12 গ্রাজুয়েশন গেল সায়েন্স। ম্যাথের লেগা আমি ক্লাস 6, 7, 8, 9, 10 এরপরও আপার লেভেল যা আছে সবটি এনসিইআরটি টেক্সট বুক, আমি কিন্তু সবটি এনসিইআরটি টেক্সট বুক কইতেছি, প্লাস আমি স্পেশাল কিছু বুক আছে এগুলো রেফার করে দিব পরে, টেক্সট বুক পড়বো। এরপরে ওখানে ম্যাথ তো আমি করলাম, কিন্তু আমি প্র্যাকটিস করবো কই? এনসিইআরটির বইয়ে তো লিমিটেড অঙ্ক, তাহলে আমি প্র্যাকটিস কোন বই থেকে করবো? এর লেগে আছে চঞ্চল চৌধুরী, আই থিঙ্ক চঞ্চল, একটা বই আছে চঞ্চল করে, সেটা রাইটারের নাম আমি তাইনের ইয়োডার টাইটেলটা ভুল লাগেছি গা। নিমেষেই অঙ্ক বই একটা বই আছে যেটা আমরা প্র্যাকটিস করছিলাম, আর এটার মধ্যে হিউজ পরিমাণ অঙ্ক আছে, কইটা শেষ করতে পারতো না, এটা হচ্ছে প্র্যাকটিসের লেগা, ঠিক আছে। এরপরে যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে দিব সায়েন্স, তারা তোমার আর এস আগরওয়ালের 9, 10 এর বইটা খুবই ভালো, আর এস আগরওয়ালের বই, ঠিক আছে। তারপরে আমরা বাংলার লেগা পড়বো, আমি যেটা করছি আমি সোশ্যাল মিডিয়ার হেল্প লইছি। সোশ্যাল মিডিয়া মানে সেটা আমি ইউটিউবে দেখা, সেটা ইউটিউব দেখা সেটা আমি এক একটা টপিক, যেমন রবীন্দ্রনাথ করে সার্চ করতাম, তাইনের পুরা হিস্ট্রি আইতো, আমি ইটি খাতার মধ্যে নোট করতাম। আমি বাংলা ইংলিশ পুরাটাই আমি ইউটিউব দেখা করছি, এর লেগে আমি এক্সট্রা কোনো বই পড়ছি না, এটা আমি নিজে নোট করছি খাতার মধ্যে। প্লাস গ্রামারও সেম, আমি ইউটিউবের হেল্প নিচ্ছি, আমার কাছে কোনো বই আমি করছি না, আমি ইউটিউবের মধ্যে সার্চ করতাম, টপিকটা সার্চ করে সেটা অনেকটি ভিডিও হয়তো, তো আমি একটার পর একটা দেখতাম, আমি নিজের খাতার মধ্যে নোট করতাম। প্লাস আমি অনেক প্র্যাকটিস করছি, সবকিছুই প্র্যাকটিস করছি। কিন্তু ম্যাথটা আমার যেটা ভুল হয়েছে, আমার ভুলটা আমি কইতাছি, এলিগে আমি সবারইও করতেছি, আমি এনসিইআরটির বই পড়ছি ঠিক আছে, কিন্তু আমি অঙ্কটা এত প্র্যাকটিস করছি না, যেটা আমি পরীক্ষা হলে গিয়ে সেটা বুঝছি। আমার মনে হইতো আমার তো সব সূত্র জানাই আছে, আমি তো ফট করে অঙ্কটা কইরা লেখা পারবো, কিন্তু পরীক্ষা হলে গেলে কিটা হয়, এত প্রেসার, মনে হয় এই সবদিন নার্ভ ফাইটটা যাবে বা টেনশন, তখন পারা অঙ্কটাও পারি না, সূত্র ভুললা যায়, 2 এ 3 এ যোগ করলে লেখাটা কি 6। তো এটা কি লেখা হয়েছে, কারণ আমি তো বাড়ির সূত্র সব দেখা গেছি, কিন্তু আমি প্র্যাকটিস করছি না। এলিকা সবাই নিমেষেই অঙ্ক একটা বই আছে, ওই বইটা ভালো করে প্র্যাকটিস করবা। অঙ্ক যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে দিবা, তারা যদি প্র্যাকটিস না করো, তুমি কোনো সময় পরীক্ষা পারতা না, এটা কোনো সময় সম্ভব না, কারণ কারণ তখন টাইম থাকে কম আর প্রেসার থাকে অনেক বেশি। আপনি ওই জিনিসটা একটু জোর দিতে থাকেন, যতটুকু বুঝতে পারছি রিভিশনের যে পার্টটা। হ্যাঁ, রিভিশনের পার্ট, কারণ তো ম্যাম কারণ তাপসদা আমার নোটিফিকেশন দিছে পরে 57 ডেজ এর মাথা এক্সাম হইছে, কারণ আমার মনে আছে, কারণ আমি নোটিফিকেশন দেওয়ার আগে পড়ছি না, আমি ভাবতাম পরীক্ষা হয়তো আরো পড়াইবো, পরে হইব, কিন্তু নোটিফিকেশন দেওয়ার 57 ডেজ এর মাথায় এক্সাম হয়েছিল। আমি মনে আছে, কারণ আমি ওয়ালের মধ্যে ডে করে লেখা রাখছি, 1, 2, 3 একদম 57 দিন অব্দি লেখা রাখছি, একদিন যাইতো আমি ক্রস দিয়ে রাখতাম, আর আমি ডাইরেক্ট লিখতাম ওই দিন আমি কিতা করছি। তো আমি যদি এত কম ডের মধ্যে পাইতাম পারি, তাহলে যে কোনো কেউ পাইতে পারে। আমি এমন কোনো স্টুডেন্ট না, আমি এভারেজ স্টুডেন্ট, কিন্তু ওই 57 ডেজে আমি মানে কত ঘন্টা পড়ছি আমি নিজেও জানি না, শুধু খাওন আর ঘুম আর স্নান বাদে আমি সারাক্ষণই পড়ছি। এত পড়া পড়তে লাগছে যে আমার পরে ডাক্তার যাইতে লাগছে, কারণ বইয়া পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে। তো আমি আমার লাইফে এই ভুলটা করছি, আর হয়তো আমি যা পড়ছি দূরেই পড়ছি, এর থেকে 10 ডাবল আমি রিভাইজ করছি, এর লিগে আমি রিভিশনের উপরে বেশি জোর দিতে আছি, কারণ আমি যতদূরে লিমিটেড। হ্যাঁ
তো ম্যাম আপনি ওই জিনিসটা যে আজকে যদি আমি 1 সপ্তাহ পড়ি, 1 সপ্তাহ পড়ার পর দেখা বলতে আমি 1 সপ্তাহ যা পড়লাম তার পরবর্তী সময় একটা টাইম পেলে দরকার। আমি যাতে 2 দিন পড়ি, 2 দিনের পরে রিভাইজ করা না। কারণ এতটা সময় আমরা পড়াশোনা করে নিই কিন্তু রিভাইজ করার আর সময়টা পাই না। তো এবার আপনি যে কতটা রিভিশনটা দিতেন এটা যদি কইতেন। আমি প্রত্যেক সপ্তাহে একটা রিভিশন করতাম। আমার আসলে একটা টপিক পড়লাম, এরপরে আরেকটা টপিকে গেলাম, তখন আমি আবার ফার্স্ট টপিকটা করতাম। এটা ছিল আমার রিভিশনের নিয়ম। ফার্স্ট টপিক পড়তাম, ওইটা শেষ হলো, ধরলাম আমি সায়েন্সের একটা লাইট চ্যাপ্টার পড়লাম, লাইটের পরে আমি গেলাম গা আরেকটা ইলেকট্রোম্যাগনেটিজমে, ইলেকট্রোম্যাগনেটিজম শেষ করে আমি আবার লাইট পড়তাম, ওইটা আমি নতুন আরেকটা চ্যাপ্টারে যেতাম, এমন করে করে রিভিশন করছি। যেহেতু প্রিপারেশনের ব্যাপারটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কইলেন আপনি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যদি একটু ডিটেইলস দিতেন এই ব্যাপারটা নিয়ে। অনেকেই বলে যে আরে সামনে তো এক্সাম, তো আগের প্রশ্ন কেন সলভ করুন, ওইটা কি আগের কোশ্চেনটা ইভেন কোশ্চেনটার সাথে কোনো সিমিলার থাকে কিনা বা কোনো এরকম যে একটা ট্রেন্ড কিরকম থাকে কিনা এটা যদি একটু ডিটেইলস জানাই। সিমিলার থাকে বলতে, দেখো আমরা তো অ্যাকচুয়ালি এক্সামের স্ট্রাকচারটা কেমন হয় এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না দেখলে বুঝতাম না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই বুঝবো যে কোশ্চেন স্ট্রাকচারটা কেমন হয়। কিন্তু যেমন বাংলাতে ধরি, আমরা সবসময় বাংলা সাহিত্যের ইতিহাসটার উপরে বেশি জোর দিতাম, গ্রামারটার উপরে একটু কম দিতাম। সত্যি কথা, আমরা ভাবতাম বাংলা সাহিত্যের ইতিহাস থেকেই বেশি কোশ্চেন হয়। তো দেখা গেছে যতবার টেট হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকেই বেশি হয়েছে। কিন্তু এই যে লাস্ট যে টেটটা গেল, এটার মধ্যে দেখা গেছে বাংলা সাহিত্যের ইতিহাস পাঠ থেকে আইছে কম, বাংলা গ্রামার থেকে আইছে বেশি। এই লিগা অনেক স্টুডেন্টেরই কিন্তু দেখা গেছে 2-3 মার্কসের লেগা কি হইতেছে, টেটটা পাইতো না, কারণ তারা তো বাংলা গ্রামারটার উপরে বেশি জোর দিছে না, বাংলা সাহিত্যের ইতিহাসটার উপরে দিছে বেশি জোর। তো এই লিগা আমি কইতাম না যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদমই দেখো না, দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব সলভ করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেও আয়, টেট 1 এর কোশ্চেন আমরার বার রিপিটও হইছে, একটা 2-3টা কোশ্চেন আছিল ম্যাথের, রিপিটও কিন্তু হইছে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখো, কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মতো স্ট্রাকচার বুঝা পড়া যায় না, কোশ্চেন যে কোনোখান থেকে এবার চেঞ্জ করে দিব যেহেতু ক্যান্ডিডেট বেশি, তো এক্সট্রাও পড়ো। হ্যাঁ, লেভেলটা সবসময় হাই থাকবে। হাই হাই, হ্যাঁ একদম হাই, হাই বলতে খুব হাই, কতদূরা হাই এটা মানে কল্পনার বাইরে। তো এইভাবেই আমি প্রিপারেশন করেছিলাম। আর আমার মনে হয় যারা নিজেরা সেলফ মোটিভেটেড তারা প্রত্যেকে পাইবো, আমার মতো যদি স্টুডেন্ট পাইতে পারে তাহলে প্রত্যেকে পাইবো। এটা কিন্তু একাডেমিকের উপরে কোনো দ্বিতীয় না, আমি বারবার জিনিসটা মেনশন করি, কারণ এটা আমার নিজের মধ্যে হয়েছিল। আমি ভাবতাম যে হেরা তো ভালো স্টুডেন্ট, হেরা পাইছে না, আমি পামুনি। কিন্তু আমি কথা কইছি এমন দাদার লগে যারা একাডেমিক হয়তো মার্কস কম, তারা কইছে আমারে, কই দেখো টেটের ব্যাপারটা যে কোনো কম্পারেটিভ এক্সামের ব্যাপারটা হচ্ছে ধৈর্য, ধৈর্য ছাড়া কিচ্ছু নাই। তুমি প্রথমবার পাইছো না, দ্বিতীয়বার পাইছো না, তৃতীয়বার পাইছো না, 4 নাম্বার বারে গিয়ে পাইবা। আমার দিদি আছে ঝুমা দিদি, 4 নাম্বার বারে গিয়ে সেটা পাইছে, শুধু ধৈর্য আছে দীক্ষিত পাইতো না, ধৈর্যটা হচ্ছে জ্ঞান। এইটাই কন্টিনিউ রাখতে লাগবো। হয়তো 2 বছর টেট হইলো না, 3 বছরের বেলা তো হইবো, ওই 3 বছর তুমি শিওরই পাইবা তুমি যদি কন্টিনিউ রাখা। তো আরেকটা ডাউট, যেহেতু ম্যাম কোশ্চেন যে আপনি নিজের উপর বিশ্বাস থাকলে সব কাজই সম্ভব এবং আপনার আমি সহমত। এইবার প্রত্যেক বছর কেন্দ্রীয় মোটামুটি একটা বড় নাম্বার কেন্দ্রীয় এক্সাম দেয়, কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে 5% বা 6% কেন্দ্রীয় কোয়ালিফাই করে, কিন্তু এক্সামটা দেয় মোটামুটি 50,000 কেন্দ্রীয়, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই এক্সাম কোয়ালিফাই করা এবং জব দরকার। কিন্তু 300-400 কেন্দ্রীয় পাস করে, এটার কারণটা কি হতে পারে? কি কারণে তার কোয়ালিফাই করতে হয়? কারণ তো একটাই, ওই যে সেলফ ডাউট। অনেকে আছে পরীক্ষা দেয়, শুধু নামেই পরীক্ষা দেয়, এটা আমিও দিছি রিল্যাক্সেশনের সময় পরীক্ষা দিছি, জাস্ট নামেই দিছি। তো এলিগামটার মনে হয় এতজন পরীক্ষা দিতেছে, 200টা সিট আমি কি পামুনি? 200টা সিটের মধ্যে তুমি পাইবা, কারণ তোমার মতো ডিটারমাইন্ড আর কেউ নাই। যারা অনেকে আছে দিতাছে, নামেই দিতাছে না, অনেকে এমন থাকে। তো এটা কোনো ব্যাপারই না, আমার 40 জন তো 40 লাগতো, 40,000 তো 40 লাগতো, 40টা সিট তো আমি একটার মধ্যে থাকি, এটা ভাইবা সেটাই আমার করতে লাগতো। আপনার ক্ষেত্রে তো আপনাকে তো কি বলবো, মানে টেট 1 টেট 2 অনেকে একটা এক্সাম প্রিপারেশন করতে সে হাল খারাপ হয়ে লাগে, টেট 1 হোক টেট 2 হোক, কিন্তু আপনি দুইটা এক্সাম কিভাবে মানে ম্যানেজ করছেন? দুইটা দুই রকম সিলেবাস, দুইটাতে কিভাবে সময় দেওয়া এবং দুইটাতে কোয়ালিফাই করা এবং একটা অফার নামে দুইটা অফার কিভাবে সম্ভব? মানুষ তো একটা নিয়ে ব্যস্ত, কিন্তু দুইটা কিভাবে সম্ভব আপনার কাছে? 50% সিলেবাস কিন্তু মিলে, টেট 1 টেট 2 50% সিলেবাস মিলে জায়গা, এক্সট্রা আছে গিয়ে সেটা ইভিএস যেটা। আর আমি যেটা সত্যি কথা কই, আমি টেট 1 এর লেখা করছি, আমি করছি টেট 2 এর লেখা, আমি টেট 1 এর সিলেবাসও কোনোদিন দেখছি না, কিন্তু আমি পরীক্ষার সময় গিয়ে সেটা দেখছি। যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমার অঙ্কটা একটু স্ট্রং আছিল যেটা। আর ইভিএস যেটা জেনারেল নলেজ শিখাইছে, আমি জেনারেল নলেজের পড়তাম অনেক। তো এই লেগা আমার কিটা হয়েছে, এটা মানে হয়ে গেছে আর কি, টেট 1টাও ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু কেউ যদি মানে দুটার লেগাই প্রিপেয়ার করতে চায়, আমি কমু 50% সিলেবাস এমনিই মিলে। টেট 2 যে সিলেবাস, টেট 1 এর সেম সিলেবাস, বাংলা এক্সট্রা কিছু থাকে, প্যাডাগজিও এক্সট্রা কিছু থাকে, ইভি এক্সট্রা থাকে। তো দুটোটা মাথার মধ্যে নিয়েই সুন্দর করে সেটা আগে নোট বানা। টেট 1 টেট 2 তো 50% তো সিমিলার, তাহলে আমার দুটোটা লেগে তো আলাদা নোট বানানো লাগতো না। যদি এক্সট্রা সিডি লেখা এক্সট্রা দেখা এক্সট্রা বানায় পড়ো,
কিছু জিনিস আছে সিমিলার, তো দুটার মধ্যেই হেল্প হয়ে যায়। এই কথাটা বলতেছেন, এরকম আমিও জিনিসটা লক্ষ্য করছি, যে কোয়ালিফাই করে সে দেখছি দুটো এক্সাম কোয়ালিফাই, কিন্তু আর যে পরে একটা এক্সাম কোয়ালিফাই করতেন, তো এটার মধ্যে ডিফারেন্স কি বিকজ এটা সরি শুনছি না কোশ্চেনটা আবার একটু। মানে আমি কইতে চাইতেছি যে কোন একটা ক্যান্ডিডেট মানে টেট 1 যদি হয়, সে টেট 1 টা নিয়ে পড়াশোনা করে, এবার দেখা যাচ্ছে সে একটা এক্সাম দিবে, একটা কোয়ালিফাই হবে, কিন্তু অনেকে দেখেন যে দুটো এক্সাম হলে কিন্তু দুটো এক্সাম, সবাই তো মানে কিন্তু জব পাওয়া বা কোয়ালিফাই করা, কিন্তু একজনে একটাই কোয়ালিফাই করতে, কিন্তু আরেকজন দুইটা একসঙ্গে করতে পারে, তো এটার মধ্যে কোন একটা গ্যাপ রয়ে গেছে না? গ্যাপ তো আছে, ওই যে কইলাম স্ট্র্যাটেজি ওয়াইজ করতেছে না। ধর একটা কথা আছে, হার্ড ওয়ার্ক যেমন দরকার, স্মার্ট ওয়ার্কও দরকার। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে আগে থেকে ডিটারমাইন হয়ে যায় না আমি টেট 1 এর লেখা পড়বো, নাহলে আমি টেট 2 এর লেখা পড়বো। যারা মানে ডিএলএড, আমরা সময় তো যারা ডিএলএড করতো তারা টেট 1 দিতে পারতো, বা 12 যারা পাস করছে, তারা 12 পাস করে অনলি দিব, তারা তো টেট 1 এর লেখা পড়বো, এটা আলাদা কথা। কিন্তু যারা গ্রাজুয়েশন করে আসছে, ডিএলএড আছে, তারা তো টেট 1 দিতে পারবো, টেট 2 দিতে পারবো। তাইলে তুমি এমন ভাবে করো যাতে তুমি দুটোটা কাভার হয়। আমার শুধু একটা দেখা তো লাভ নাই, দেখি তো টাইম আছে আমার কাছে, আমি দুটোটার লেগেই পড়ি না। আর আমি দেখছি ম্যাক্সিমাম যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, দেখি তো তারা অঙ্কটা একটু স্ট্রং থাকে, টেট 2 লেগা পড়ছে তো টেট 1 অটোমেটিক্যালি ক্লিয়ার হয়, অটোমেটিক্যালি ক্লিয়ার হয়। যারা আর্টসের আছে তারা কিতা হয়, যেহেতু অঙ্কটা অনেকদিন তারা প্র্যাকটিসে নাই, এলিগা তারা একটু ভয় পায় আর কি অঙ্কটা, হয়তো আমার সময় বেশি যায় অঙ্ক করতে গিয়া, থাকলে আমি শুধু টেট 2 লেগাই পড়ি, তাহলে আমি টেট 1 টা লেখা পড়ি না, ইদা করে টেট 1 টা অনেক সময় হয়তো ক্লিয়ার হয় না। কিন্তু টেট 1 এর যে অঙ্ক, কেউ যদি আর্টসের তারা যদি তুমি সত্যি মন দিয়ে সেটা করো না, তোমার লাগে একদম ইজি। এমন প্রচুর আছে দেখবা আর্টসের তারা কিন্তু টেট 1 ক্লিয়ার করছে, ভালো মার্কস দিয়ে সেটা করছে। টেট 1 এ তো অঙ্ক সবাই লেখা ম্যান্ডেটরি। অনেকে ভয় পায় আর্টসের তারা, টেট 1 এ তো ম্যাথ আছে, আমি হয়তো পারতাম না। একদমই না, একদমই ইজি ম্যাথ। এটি তো দেওয়াই আছে যে টপিক কোনটা কোনটার উপরে করতে লাগবো। কেউ যদি 6 থেকে ক্লাস 10 অব্দি যে অঙ্ক বই আছে, এটা টপিক ওয়াইজ বুঝা বুঝা এনসিআরটি শুধু কইরা যায়, শুধু এনসিআরটি বইটাও যদি ভালো করে কমপ্লিট করা যায়, তারা টেট 1 এ ভালো মার্কস লিয়ে পাস করবে। অঙ্কে 30 এর মধ্যে 20 পাইবই। এটা একদম টাফ না, আমি টেট 1 এর লেগা কইতাছি। শুধু 6 to 10 এর যে এনসিআরটি আমরা যে স্কুলের টেক্সট বই আছে, ইডি যদি প্র্যাকটিস করা যায় ভালোভাবে বুঝা, তাহলে টেট 1 ক্লিয়ার হইবই ম্যাথ। বিভিন্ন একটা পয়েন্ট দিয়ে দিই, হয়তো অনেকে বলতে স্যার ওখানে গাইডলাইনটা তো নতুন না, এটা ঠিক যার যার ক্রাইটেরিয়া অনুযায়ী এক্সাম দিতে হবে। সে ডিক্লেয়ার করা থাকে যখন নতুন যে রুলস এনসিটি যে রুলস আছে সেই তোমরা এক্সামটা দিবে। যদি তোমার মনে হয় যে টেট 1 টেট 2 দুটোই বইটার কথা দুটোই বই, নতুন রুলস যারা বিএড তারা হয়তো টেট 1 এ পেপারে বইটা পাবে, এটা সিআইবিটি থেকে যে তোমরা এক্সামের প্রিপারেশন নাও, এটা তোমরা দিবে বাকি না একটাতেই দিবা। তো এবার মেন ব্যাপারে আসছি, এবার আমি নির্দিষ্ট এক এক করে আপনাকে সাবজেক্ট ওয়াইজ জানো এবং পেপার 1 এর কথা। তো এবার যদি আমি টেট 1 এর ব্যাপারে আই, তো প্রথমে আমি টেট 1 এর ব্যাপারে, এবার টেট 1 এর ক্ষেত্রে 5টা সাবজেক্ট এটা দেশীয় হচ্ছে 90 জেনারেল ক্যাটাগরিতে, এসসি এসটি 83, তারা কিন্তু তারা অবগত করার লাগে আমরা একদম বেসিক থেকে ধরে। এবার 5টা সাবজেক্টের মধ্যে এবার 5টার জন্য একটা মার্ক থাকে 30 করে। এবার যদি আমি মনে করি যে 90 বা 110 উঠাই দিব, তার কিরকম প্রিপারেশন নিতে দিব, আমি সাবজেক্ট ওয়াইজে যাই। এবার সিটিপিটা যেমন 30 কিভাবে তার ভালো স্কোরিং করবো, সিটিপির ক্ষেত্রে তার কি প্ল্যান থাকবে এটা দেখতে পাবো। সিডিপির লেগা ফার্স্ট হইছে গিয়ে সেরা, আমি যেটা করছি দেবাশিস পালের বই, প্লাস সুশীল রায়ের শিশু মনস্তত্ত্ব বই, প্লাস আমরা বিএড বা ডিএলএড এর যে কোর্স ওয়াইজ যে বইটি থাকে, আমরা যেটা পড়ি বিএড বা ডিএলএড এর, ওই বইটি শুধু টপিকটি জাস্ট পড়ছি। ইডি যদি কেউ ভালো করে সেটা পড়ে পড়ে মানে গল্পের মতো পড়তে লাগবো বুঝছা, এমন না কিন্তু লাইন ওয়াইজ গল্পের মতো পড়তে লাগবো পুরা বইটা। সেটা প্রথমে যখন পড়বো কিছুই বুঝবো না, যেটা আমরাও বুঝতাম না। প্রথম একবার পড়বো, দুইবার পড়বো, তিনবারের সময় গিয়ে সেটা সবকিছু গল্পের মতো মনে থাকবে। আর অক্ষণের কোশ্চেন এমন হয় না যে এই থিওরি কে লেখছে ওই থিওরি কে লেখছে, এইসব কোশ্চেন ওই না, ওখানে সিচুয়েশন বেস কোশ্চেন হয়। একটা সিচুয়েশন দিয়ে দিব, ওই সিচুয়েশনে কোন থিওরি কাজে লাগবো। তো এটা যদি আমি বেসিকে গিয়ে সেটা বুঝছা না করি, আমি কোনো সময় আনসার করতে পারতাম না। তো প্যাডাগজি সে গিয়ে সেটা একদম বুঝছা করতে লাগবো। আর কেউ যদি প্যাডাগজি বুঝছা পড়ে, প্যাডাগজি মনে হয় না কেউ 25 এর নিচে পাইবো। প্যাডাগজি সাবজেক্টটা আমরা মনে হয় টাফ, কিন্তু যখন পড়া ফেললে একদম গল্পের মতো, সব গল্পের মতো। মুখস্থ না অন্য সাবজেক্ট গুলো একদম মুখস্থের বিষয়টাই নাই, একদম বুঝছা। মানে সিটিপির ব্যাপারটা মনে করেন টেট এক্সাম মানে কোয়ালিফাই করতে গেলে সিটিপির ওয়েটেজটা কিরকম থাকে, যে সিটিপিটা মানে কতটা হেল্প করে টেট কোয়ালিফাই করলে, যেহেতু হ্যাঁ আরেকটা বিষয় যে প্রত্যেকটা এক্সাম কিন্তু একটা স্টুডেন্ট থেকে কিছু একটা চাই যে এই ক্যান্ডিডেট এরকম যেন হয়, বা তার থেকে এই জিনিসটা চাই এক্সামিনার। এবার সিটিপির ক্ষেত্রে মানে যে টেট এক্সামটা বিশেষ করে সিটিপির উপরে বেস থাকে, সিটি সাবজেক্টটা মানে কিরকম ওয়েটেজ কভার করে পুরোটা টেট এক্সামের মধ্যে? সিডিপি আর বাংলা এই দুইটা সাবজেক্ট সব থেকে বেশি ওয়েটেজ কভার করে।
সিডিপির মধ্যে আমার মনে হয় না যারা পড়ে তারা কেউ 25 নিতে পাইবো। বাংলাতেও মনে হয় না। আমার যে বান্ধবী ছিল সুপ্রিয়া, তাই যে যে টেট টপার, তাই তো মনে হয় দুটার মধ্যে 28-29 পাইছে, মানে তাই 30ও পাইছে একটার মধ্যে। তো আমার মনে হয় কেউ যদি ভালো করে সেটা পড়ে 25 নিচে তো পাইতোই না। সিডিপি আর বাংলা এই দুইটা সাবজেক্ট হচ্ছে এমন সাবজেক্ট সব থেকে বেশি মার্কস কিরি হয় এই দুইটা সাবজেক্টে। একটা সাবজেক্টও করা কঠিন তখনই হইব যখন না বুঝা পড়বো আর কি, বুঝা পড়লে একদম জল। ব্যাপারটা সিটিপি ওই সময় বললাম যে কোন কোন বইগুলো আপনি প্রেফার করছেন, ইংলিশটা আপনি কিভাবে স্ট্রং করছেন, ইংলিশ সাবজেক্টটা, কারণ ইংলিশের মধ্যে অনেক বই থাকে মানুষের, কারণ ক্লাস 1 থেকে সেই ইংলিশ বইটা যে বইটা কিভাবে কাটাবে স্টুডেন্ট। ইংলিশ অ্যাকচুয়ালি ভয় থাকে কারণ এটা তো আমরা মাদার ল্যাঙ্গুয়েজ না, তো এটার লগে অ্যাকচুয়ালি আমরা যখন কই আমরা ইমোশনালি কানেক্ট করতাম পারি না। তো বাংলা যখন কই আমরার গলার যেমন সুর থাকে টোন চেঞ্জ হয়ে যায়, ইংলিশের সময় হয় না কারণ আমরা ইমোশনালি কানেক্ট করতে পারি না। এটা তো মুখস্থ, সত্যি কথা যেটা মুখস্থ করে সেটা আমরা যাইও করি। তো আমি ইংলিশের লেগা আমি পুরাটাই ইউটিউবের হেল্প। আমি ইংলিশের লেগে এক্সট্রা কোনো বই কিনছি না, আমি পুরাই ইউটিউবের হেল্প। ইউটিউবে এক একটা টপিক লিখতাম, সার্চ করতাম, এর থেকে যা ভিডিও হইতো ভালো করে শুনতাম, শুনে সেটা নোট ডাউন করতাম। আচ্ছা, নোট ডাউন থেকে আরেকটা কথা আমার মনে আছে, দিকে আমি কইয়া দিই। যখনই আমরা পড়মু সাইডে একটা খাতা কলম রাখবো, পড়মু আমি লিখমু, পড়মু আমি লিখমু। তাতে কি হয়, আমরা ব্রেনের দুইটা পার্ট থাকে, একটা মুখস্থের পার্ট, একটা হচ্ছে অ্যানালজি করার একটা পার্ট, দুটোটা অ্যাক্টিভ হয়। এটা আমি একটা একজন সায়েন্টিস্টের একটা ভিডিও দেখছিলাম, তাই নিয়ে বলছিলাম যখনই এফেক্টিভ লার্নিং তখনই হইব যখন আমি পড়মু পাশাপাশি আমি লিখমু। দাওই পড়লাম লিখলাম, আঁকা হইলে আঁকা হই, তখন আমার ব্রেনটা দুটো দিকে কানেক্টেড থাকে আর কি। তো ইংলিশ ওই জিনিসটা জায়গা তখন ব্রেনটা পুরা কনসেন্ট্রেট থাকে, পুরা কনসেন্ট্রেট থাকে। তো ম্যাম আরেকটা ব্যাপার যে আপনি বলছেন গ্রামারের আপনি ইউটিউব থেকে নিছেন, তাহলে যারা একদম ইংলিশ একদম উইক, তাহলে তারা মানে তার যে মোটামুটি 10 বা 15 ওটা থাকে। ইউটিউব যদি তারা ভালো করে সেটা দেখে, ইউটিউবের যে কোনো টপিকে কি তা হয়, ইউটিউবে তো ভার্বালি কয় না, তো আমি পড়লে যে জিনিসটা যতটুকু আমার ব্রেনে ঢুকে শুনলে এর থেকে আরো বেশি আমার মানে হেল্পফুল হয়। ভিজুয়ালি আমি দেখতাছি প্লাস শুনতাছি। তো ইদার লেগে সেটা আমার মনে হয় যারাই ইংলিশে বা যে কোনো টপিকেই তারা উইক আছে তারা ইউটিউবের হেল্প নিতে পারে। ম্যাম আরেকটা ইংলিশের একটা বড় একটা থাকে যে ম্যাক্সিমাম মোটামুটি প্রায় 12-13 মতো কম্প্রিহেনশন থেকে আয় করে। তো কম্প্রিহেনশন দিয়ে এক্সামে যে টেটের কাছে চাই কিন্তু একটু লেন্দি কোশ্চেন মানে লেন্দি কেস দেয়, ওইটা আপনি এক্সাম কিভাবে সলভ করছিলেন, যে লেন্দি কেসেস গুলার কোনো টেকনিক আছে নি যে ওইগুলা সলভ করা? হ্যাঁ, ইদার লেগা আছে। আমি কই প্রত্যেক ক্লাসের ওই 6, 7, 8, 9, 10, 11, 12 এর যে ইংলিশ নোট বই থাকে, নোট বইয়ের পিছনে অনেক কম্প্রিহেনশন টেস্ট থাকে, এটা মডেল থাকে। এটা আমি টেটের সময় জানতাম না, কিন্তু যখন আমি স্কুলে গেছি পড়াইতাম কিছু স্টুডেন্টদের তখন দেখছি মডেল সেট থাকে। কেউর যদি কম্প্রিহেনশনে প্রবলেম হয়, অনেক সময় থাকে না সিনোনিম থাকে, এরপরে গিয়ে সেটা তোমার অনেক শূন্যস্থান থাকে, কোয়েশ্চেন থাকে, এটি অনেক সময় প্রবলেম যদি হয়, ওই ওই মানে প্র্যাকটিসটা যদি করে, ওই সিরিজটি যদি প্র্যাকটিস করে তাহলে তারা অনেক হেল্প পেত। যেটা আমি দেখছি পরবর্তীকালে এমন তো থাকে, তারা প্যারা দিয়া দিয়া সেটা 8 এর বইয়ে থাকে, 9 এর বইও আছে, 10 এর বইও আছে, 6, 8 এও আছে নোট বইয়ের পিছনে। এগুলা ভারী এগুলা ভারী থেকে মানে হিউজ পরিমাণে প্র্যাকটিস থাকে দিব, কারণ কি যদি প্র্যাকটিস সলভ করার না সময় না একটু না সমস্যা হয়ে না যায়। না একদমই। তখন তো মাথা এত গরম থাকে, পইরা সেটা বাংলা বুঝতেই সময় যায় না। যে পইরা সেটা যে বুঝবো, এই বুঝতে গিয়ে সেটা অনেক প্রিয় জায়গা। তো আগে থেকে যদি প্র্যাকটিস থাকে তাহলে কি আমি এই জিনিসটা নিয়ে প্রিপেয়ার থাকলাম, এটাই আর কি। আমি এবার যদি আই যেহেতু আমি একজন আর্টস স্ট্রিম থেকে, তো এবার আমি টেট 1 ফেস করব। তো টেট 1 ফেস করতে গেলে একটা সাবজেক্ট আছে যেটা আমাদের আর্টস স্ট্রিমের ম্যাক্সিমাম স্টুডেন্টই এই সাবজেক্টে নিয়ে ভয় পায়, যেটা ম্যাথ। এই ম্যাথ একটা আর্টস স্টুডেন্ট ম্যাথটা কিভাবে তার একটা মোটামুটি একটা পাস কোডিং একটা কিভাবে হবে একজন যদি সাবজেক্টটা নিয়ে আচ্ছা, সাবজেক্টটা নিয়ে। যেহেতু আমরা 5টা সাবজেক্ট আছে, আমি যদি 4টা সাবজেক্টে 20 কইরা পাই তাহলে আমার 80 হইয়া গেল, ঠিক আছে। আর আমার ম্যাথে দিলে কত লাগবে পাস করার লেগা, মিনিমাম 10 লাগবে। এই মিনিমাম 10 এর লেগা, মিনিমাম না, আমি কই 30 এর মধ্যে 20 উঠতে যাবো যদি আমি 6, 7, 8, 9, 10 এর এনসিইআরটির যে বই আছে, বইয়ের টপিক ওয়াইজ অনেক, এখানে তো অনেক চ্যাপ্টার আছে, আমার তো সব চ্যাপ্টারের দরকার নাই, যদি শুধু টেটে আছে ওইটি দেখলাম, দেখা সেটা প্র্যাকটিস করলাম। কারণ আমি পরে যখন স্কুলে পড়াইতে গেছি গিয়ে সেটা দেখি আমরা টেটের ম্যাক্সিমাম কোশ্চেনই এসে তোমার 9, 10, 8 এর এনসিইআরটির বই থেকে। আর শুধু এনসিইআরটির বইয়ের মধ্যে এক্সারসাইজটা না, এক্সারসাইজের লগে এক্সাম্পল উদাহরণের যে অঙ্কটি আছে ইডিও পড়তে লাগবো। প্লাস অক্ষণে স্কুলের মধ্যে দেয় যেটা কয় মডেল বুক সেটা একটা ওয়ার্কবুক বা মডেল বুক করে যেটা কয়, ওয়ার্কবুকেরটিও যদি কেউ প্র্যাকটিস করে টেট 1 টেট 2 দুটার মধ্যে খুব হেল্প হইব, খুব বলতে খুব। আমি পরে কি সেটা দেখলাম আমি যেটা ভুল করছি, আমি প্র্যাকটিস করছি না, খালি সূত্র দেখা দিছি, পরীক্ষা গিয়ে সেটা মিলাইতাম পারি না। তো প্র্যাকটিসটা খুব বেশি করতে লাগবে ম্যাথের বেলা। যারা ক্যান্ডিডেট কিন্তু ওই পয়েন্টে তারা ধরে রাখে যে প্রত্যেকটা সাবজেক্ট হিউজ পরিমাণে প্র্যাকটিস রাখতে পারবে, প্র্যাকটিস রাখলে তার স্পিড বাড়বে, বাড়বে
ডিভাইস মানে ওইটার উপর আপনি জোর দিতেছেন। প্লাস মক টেস্ট যদি দিতে পারে, অনেক কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে যদি মক টেস্টের সিস্টেম থাকে, আমি কোনো মক টেস্ট দেওয়ার লেখা তাইলে নিজে জানা থাকে আমি কতদূরা পারতাছি। তাহলে আমি এক্সাম না দিলে তুমি বুঝতাম না যে আমি অ্যাকচুয়ালি কতদূরা পারতাছি না। মক টেস্ট দিলে আমার জানা থাকে আমার কোন জায়গাটা ভুল হইতেছে, তাহলে আমি নেক্সট বার কিটা করবো এটার উপরে বেশি জোর দিয়ে সেটা স্কোর ভালো করতে পারবো। ঠিক ঠিক। ইবিএস এর পার্টটা যদি একটু শর্টে করে দেন, যে ইবিএস টা তো একটা কোডিং সাবজেক্ট, আমরা সবাই জানি। ইবিএস টা কিভাবে ভালো একটা স্কোর করতে গেলে কোন জিনিসটা আগে দেখতে হবে, কোন বইগুলা? ইভিএস এর লেগা আমি অ্যাকচুয়ালি একটা দেখছিলাম, ইউটিউবের একটা চ্যানেল আছে, ইটার নাম হইছে গিয়ে ইভিএস এডুকেশন, লেখাই আছে ইউটিউব চ্যানেলের নাম ইভিএস এডুকেশন। ইটার মধ্যে হইছে গিয়ে 6 to 8 এর 9-10 এরও হয়তো আছে, আমি 6 to 8 এরটাই বেসিক্যালি দেখছি। প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, তারা চ্যাপ্টারের সামারিটা কিটা ভিডিওর থয়ে আবার চ্যানেলটার নাম করে দেয় ইভিএস এডুকেশন, এই চ্যানেলটার নাম হইছে গিয়ে ইটার মধ্যে গিয়ে আপনারা যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে চ্যাপ্টার ওয়াইজ তারা সামারি করে ভিডিওটা দিয়ে দিছে, তাহলে ভিডিওটি দেখলেন নোট ডাউন করলে কইরা তাহলে আপনি তাহলে কি তো হইব এক্সট্রা করে আমার সময় যখন পরীক্ষা হয়েছিল তখন তো এক্সট্রা করে আর পড়তে লাগছে না আমার ইবিএস এর লেগে। আমার ওই ভিডিওটি অনেক হেল্প করছে। চ্যানেল খুলছেন ওই কারণে আমার একটা জিনিস মনে পড়লো। আমরা সময় হয়তো এত মানে মেটেরিয়ালস এত রিসোর্স আছে, কিন্তু এখন ইদানিং আমরা টিচারের মতো ভালো ভালো টিচার আমি দেখলাম ইউটিউবে কাজ করতেছে, তারা ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, তারা কিন্তু অনেক হেল্পফুল। হ্যাঁ, বিশেষ করে এখন ক্লাস রিসোর্স যেটা প্রোভাইড করতেছে। ক্লাস যেটা তুমি করতেছো মানে এটাও মানে খুব ভালো। আমরা সময় কিতা আমরা পুরান কারার থেকে এত এক্সপিরিয়েন্স তারা শুনানোর মানে আমরা কোনো প্ল্যাটফর্ম আছে না যে শুনতাম, তো ওখানে যারা শুনতাছে আমরা কারণ আমরা তাদের মতো নর্মাল স্টুডেন্টই, আমরা তো সবাই নর্মাল স্টুডেন্ট, জাস্ট আমরা একটা সময়ে পরিশ্রম করছি দেখা পাইছি। আমরা থেকে আরো ভালো স্টুডেন্ট আছে তারা জাস্ট পরিশ্রম করছে না দেখা পাইছেন। আমরা থেকে একাডেমিক্যালি খারাপ, লজিক্যালি না বা ব্রেইনের দিক দিয়ে কইতাছি না, একাডেমিক্যালি অনেকের একাডেমিক অনেক প্রবলেম থাকতে পারে, তো তারাও কিন্তু আরো ভালো স্কোর করছে, অনেক ভালো স্কোর করছে না, তো জাস্ট পরিশ্রমের উপরে। তো এই জিনিসটাই অনেকের ডাউট থাকে যে আমি তো ভালো স্টুডেন্ট না, আমি কি পাবো 100 বার পাইবা, তোমার পরিশ্রম কথা বলবো, তোমার মার্কস না। তো ম্যাম টেট ওয়ানের ব্যাপারটা আমি জানতে চাই, টেট ওয়ান যদি কেউ 100 বা 105 রাখতে চায়, মানে পসিবল নেই? হ্যাঁ একদম পসিবল, পাইলো না, পাইছে তো, যারা পরিশ্রম করবো একদম পাইবো। আমি যদি 50 days এর মধ্যে পাইতাম পারি, তাহলে কেউ যদি 6 মাস পরে পাইতো না, আরামসে পাইবো। অবশ্যই। এবার মানে কি সিস্টেমেটিকলি পড়তে হবে যেটা। এটাই এটাই ধৈর্য থাকতে লাগবে, ওই ধৈর্যটা হইছে নি, এই ধৈর্যটাই তো অনেকের ম্যাম থাকে না, নোটিফিকেশন দিতেছে না কই আর ধৈর্যই থাকে না। তো ম্যাম এবার যদি আমি কই যে 6 মাস বা 1 বছর যে প্রিপারেশনটা, এবার একটা স্টুডেন্ট কন্টিনিউ তার প্রিপারেশনটা করে গেল, এবার মূল উদ্দেশ্য হচ্ছে কি এক্সামটা কোয়ালিফাই করা। এক্সাম যেহেতু কোয়ালিফাই করা, তার যে পরিশ্রমটা সবটা কিন্তু এক্সাম হলে গিয়া এই সময়ে তার কিভাবে সে মাইন্ডফুল বা একদম ফ্রি এক্সামটা দিব। এবার এক্সাম হলের ভিতরে আমরা এক্সামটা কিভাবে স্ট্রেসটা কিভাবে নর্মাল রাখবো। তো এবার এক্সাম হলের ব্যাপারে যদি আই, তো এক্সাম যাওয়ার আগে স্টুডেন্ট কিভাবে নিজের প্রিপেয়ার করতে হবে, যে আমি আজকে এক্সামটা দিব, তার আগে নিজের কিন্তু তার প্রিপেয়ার নিয়ে নিতে হবে। আচ্ছা, এক্সামের দিন সকালবেলা আমার মনে হয় নতুন কিছু পড়ানো একদমই উচিত না। যে অনেক সময় মনে হয় না, আমার মনে হয় আরো বেশি পড়ানো দরকার, আমি হয়তো কম পড়ছি, কম পড়লে কম পড়ছি, যদ্দুরা পড়ছি যদ্দুরাই, এক্সট্রা যাতে কিছু নতুন না পড়ে, কারণ তখন মাথা নিতে পারতো না। তারপরে গেলাম আমি এক্সামে, একদম মাথা ফুল, ফুল থাকে না, আমরা মাথা তো গরম হইবই স্বাভাবিক, তবুও যদ্দুরা সম্ভব ফুল থাকো। এরপরে এক্সামে গিয়া সেটা কোনো সময় অন্য কেউর লগে আমি কিতা পড়ছি তুমি কিতা পড়ছো কোনো সময় ডিসকাস করো নাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এটা আমি নিজের সময় বুঝছি, আমি ডিসকাস করতাম, আরে তাহলে তো আমি জায়গাটা পড়ছি না, যদি প্রশ্ন হয়, এইটা হচ্ছে ভুল সব থেকে বড়। আর এরপরে গিয়ে সেটা পরীক্ষা হলে যদিও কথা কওয়ার কোনো সুযোগ থাকে না, তবুও যদি সুযোগও থাকে তবুও দেখি আমারটার লগে হেডটার আনসার মিলছে নি, কোনো সময় না, আমি ভুল লেখলে আমি ভুল নিজে নিজে যা লিখছি তা, কারণ এমন করে সেটা অনেক স্টুডেন্ট আছে যারা কিতা করে ঠিকটাও ভুল করে দিয়ে, কারণ নিজের উপরে কনফিডেন্স থাকে না, আরেকজনে কইতে না তোমারটা তো হইছে না, তাহলে এটা কিতা করে ভুল করে দিয়ে। এরপরে হইছে গিয়ে সেটা ম্যাথের বেলা ইডা হয়, বা ম্যাথের বেলা যে কোনো সাবজেক্টের বেলায়, বিশেষ করে ম্যাথের বেলা আমি অঙ্ক করে সেটা দেখলাম একটা আনসার আইছে, হ্যাঁ মনে করো আনসার আইছে 5, অপশনে দেখলাম 5 একটাও নাই, কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে উপরের কোনোটিই নয়, তখন কনফিডেন্স হুম। থাকতে লাগবো যে আমার 5 যে ইডই ঠিক, তাহলে উত্তর হইব কোনটা, উপরের কোনোটিই নয়। যেমন আমরার বেলা আমার মাথা গরম হয়ে গেছে গা, যে আমি অঙ্ক কইরা রেজাল্টটাই একটা, কিন্তু ম্যাক্সিমাম 7-8টা অঙ্কের বেলায় কি হইছে 3টা অপশনের মধ্যে একটাও না, তাহলে কি এতটি প্রশ্ন উপরের কোনোটি নয় হইবনি, কিন্তু বাইতা এসেটা পরে মিলাই দেখলাম আরে আমার অঙ্ক ঠিক হইয়াছিল, উপরের কোনোটি নয় ছিল, তা আমার পাস আইছে, তো আমার মনে হইছে ভুল, আমি কাছাকাছি আনসার সাইড দিয়ে রাখছিলাম, সাইডের মধ্যে ঠিক করে দিয়ে গেছি, যেটা আমি ভুল করছি। এটা যাতে কেউ না করে, ম্যাথের বেলা এটা তারা ইচ্ছা করেই দেয়, এক্সামিনার তো দেখতে চাইবে তুমি প্রেসারে তোমার মাথা কুদ্দুরা কাজ করে, তারা জানে তোমার প্রচুর নলেজ আছে, কিন্তু তুমি নলেজটারে এই হাই প্রেসারে তুমি এটারে কেমনে কন্ট্রোল করে রাখতে পারতেছো, এটাই এক্সামিনার তোমার থেকে দেখো। এরপরে আমরা সময় একটা জিনিস আইছিল প্যাডাগজির মধ্যে, কেলার প্লে আর কেলার প্লেন লইয়া সেরা।
অপশনে দিছিল কেলার প্লেন। কিন্তু আমরা সবাই করছি কি তা কেলার প্লে। কেলার প্লে ফইরা সেটা কিতা করছি, কারণ দেবাশিস পালের বইয়ের মধ্যে আছিল কেলার প্লে। তো আমরা কিতা করছি, কেলার প্লেন দেখছি তো উপরের কোনটিই নয় দিছি, কিন্তু এটা আনসার অ্যাকচুয়ালি কেলার প্লেনই আছিল। তো ইডার লেখা কমু যখন আমরা ম্যাটেরিয়ালস লিয়া পড়মু, ইটাও আমার মাথা রাখতে লাগবে আমার ম্যাটেরিয়ালসটা কি ঠিক। কারণ থিসিস পেপারে দেখা গেছে এটা কেলার প্লেন না, এটা কেলার প্লেন। পরে দিয়ে সেটা ইডালুয়ে সেটা একজন রিপোর্ট করছিল, পরে আনসারটা চেঞ্জ হয়েছিল কিন্তু কেলার প্লেন হয়েছিল। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিতা করছি কেলার প্লে দিছি, কারণ আমরা দেবাশিস পালের বই বেশি পড়ি আর যার মধ্যে কেলার প্লে দেওয়া ছিল। তো যখনই আমি কোনো রাইটারের নাম বা কোনো বড় বড় কোনো সায়েন্টিস্টের নাম পড়বো, তখন নামটি ভালো করে পড়তে লাগবো, যাতে আমি অথেন্টিক জানতে লাগবো। বইয়ের মধ্যে অনেক সময় ভুল থাকে, আমরা ভুলটাই ফিরে যাই। আর ওএমআর শীটের ফিল আপ করার কোনো টাইমিং বা এই শুরু থেকে কি মানে শেষে ওইটা নিয়ে এটা অনেকেই মানে ভুল করতেছে। ওএমআর ফিল আপের যে টাইমিংটা কোশ্চেন আনসার করছে, কিন্তু ওএমআর ফিল আপ করার টাইমটা আছে ওই জিনিসটা তো কোন। আচ্ছা, ওএমআর ফিল আপ করার ব্যাপারটা যেটা ফার্স্টে তো আমরা কোনো সময়ই করতাম না, ফার্স্টে কোনো সময় করতাম না। আবার লাস্টে গিয়ে সেটা আমার 15 মিনিট টাইম আছে, আমি কোনো ক্রমে দাগ দিয়ে আইলাম, এটাও করতাম না। করলে কি হয়, সাপের মাথায় দিয়ে দাগ দিত গিয়া সি এ দাগ দিয়ে লাই, সি এ দিত গিয়া ডি এ দাগ দিয়ে লাই, বা একটা রোর মধ্যেই আমি 2টা সার্কেল দিয়ে লাই, তাহলে আমার কোশ্চেনটাই ক্যান্সেল। তাহলে আমি কিটা করবো, ফার্স্টে একটা করলাম তো ডিডি যদি আমি কনফার্ম থাকবো, ডিডি আগে আমি কোশ্চেন পেপারে দাগ দিই, দিয়া সেটা শেষ হলো। তো আমার যেমন বাংলাটা করলাম, যদি কনফার্ম আছে দাগ দিয়া সেটা আমি যখন শেষ হবো বাংলাটা, এরপরে আমি বাংলাটা ফিল আপ করলাম। যদি পারি না ইডি তো পরে দেখবো। এরপরে আমি গেলাম আরেকটার মধ্যে সায়েন্সে, যদি কনফার্ম আমি আগে রাইট দিলাম অপশনটির মধ্যে, সায়েন্সটা শেষ হলো তখন গিয়ে আমি ওএমআরটা ফিল আপ করলাম। কোনো সময় আগেও ফিল আপ করতে নাই, পরেও ফিল আপ করতে নাই, একটা শেষ করো, কনফার্ম হোম রাউন্ড দো, যদি কনফার্ম না থাকো রাউন্ড দিও না, পরে দিয়ে সেটা সময় থাকলে ভাববা সেটা রাউন্ড দিও। আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। এবার আমার একটা বিষয় কি, মানে কেউ যে এই প্রফেশনে আইতে চায় বা কেউ যে আইছে বা আমরা আপনি এই প্রফেশনে আইছে, তো আওয়ার আগে মানে এই প্রফেশন মানে মাইন্ডে কি আছে যে আমি টিচিং প্রফেশনে বা প্রফেশন তো অনেক প্রফেশন আছে, আপনি এটা কেন চুজ করছেন, এটা যদি একটু করেন। একটু পার্সোনাল ব্যাপার কাছে কিন্তু আমি আমার বাবাও টিচার, ওখানে সার্ভিসে আছে। আমি ছোটবেলার থেকে দেখছি আমার বাবুর স্কুলে যাইতে, স্কুলের থেকে আইতে। প্লাস ওই যে কোনো প্রফেশনেই ছোট না, সব প্রফেশনেই ভালো। কিন্তু এটা হয়তো অনেকে এটা লইয়া বিতর্কতামূলক অনেক ইস্যু হইতে পারে, কিন্তু আমার মনে হয় টিচিং প্রফেশন একমাত্র প্রফেশন যেটার মধ্যে সবথেকে বেশি সম্মান। আর টিচিং প্রফেশনের হাতে ধুইরাই আমরা নেক্সট জেনারেশন। আমি হয়তো আজকে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, কিন্তু আমার স্টুডেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো আমি আমার বাবারে দেখছি সবসময় টিচার, আর আমার ছোটবেলা থেকেই আমার টিচিং প্রফেশনের প্রতি ঝোঁক। তার লিগা আমি 12 পরেই আমার ডিটারমাইনা ছিলাম যে আমি কোনটার পরে কোনটা করবো। এই লিগা আমি গ্রাজুয়েশনের পরে এমএসসি দিকে গেছি না, আমি আগে বিএড করছি। আমি যদি পোস্ট ছাড়ে আগে যাতে আমি চাকরিটা পাই, পরে পরে করণ যাইবো এমএসসি। তো এটাই আর কি, আমার বাবার দেখা সেটাই আমি ইন্সপায়ার একদম। তো ম্যাম একদম আমরা প্রোগ্রাম একদম শেষ দিকে, তো এবার একটু সামারাইজ করতে, তো সামারাইজ করতে গিয়ে মানে মেইন ব্যাপারগুলো একটু তুলে ধরি। মানে একজন ফ্রেশার্স বা যারা 2-3টা আইটেম কোন মানে 2-3টা পয়েন্ট যদি তুলে ধরেন যে এই বিষয়গুলো তারা একটু মানে নজরে রাখে, ইজিলি একটা টেট কোয়ালিফাই করা যায়, কোন কোন যদি একটু করে সামারাইজ দিই। ফার্স্ট হইছে গিয়ে সেটা ইন্টারেস্ট, আমার এই জব পাইতেই লাগবে এই ইন্টারেস্ট। এরপরে হচ্ছে ধৈর্য, যদি আমি নিজেরটা ধরি ধৈর্য গেল, এটা আমার ওখানে আমার ধৈর্য আছে, ইন্টারেস্ট আছে, আমি ওখানে শুরু কেমনে করবো, কিচ্ছু না। ফার্স্টে আমি সিলেবাসটা ডাউনলোড করি, সিলেবাসটা একদিন সময় লেসা দেখি। আর আমার মনে হয় সিলেবাস ডাউনলোড না করে সিলেবাসটা যদি খাতার মধ্যে নিজে দেখা তুলে লেখে, তাহলে মাথার মধ্যে অনেক কিছু ঢুকে, তাহলে মুখস্থ হয়ে যায় কাছে কোনটা কোনটা আছে সিলেবাসে। গেল ওখানে সিলেবাসের এক একটা, যদি আমি সায়েন্স ধরি সায়েন্সের টপিক ধরলাম একটা, মানে টপিকের উপরে আমি যতটুকু ডিপে গিয়া পড়তাম পারি এতটুকু ডিপে যাইতে লাগবো। আমার দিকে 6 to 8 এর এক্সাম, এলিগে আমি 6 to 8 এর বই পড়লে হইতো না, দরকার লাগলে আমার গ্রাজুয়েশনের বই পড়তে লাগতো। এমন করে সেটা আমি ডেপতে গিয়ে সেটা পড়লাম, পড়লে তো সারলাম। অক্ষণে আমার পড়লে তো আমি বুঝবো কোনটা ইম্পর্টেন্ট না। সব লাইনে তো আর ইম্পর্টেন্ট না, এটা তো গল্পের মতো লেখা থাকে। তো ইম্পর্টেন্ট লাইন দিয়ে অক্ষণে আমি খাতার মধ্যে তুলি। অক্ষণে যেমন বাংলা টাংলা আছে, বাংলা সাবজেক্ট যেটা বা আর্টসের যে সাবজেক্টটি, ইডি সাল মনে রাখন কষ্ট, নাম মনে রাখন কষ্ট। ইডির লেগা আমার নিজের এক একটা টেকনিক ইউজ করতে লাগবো। যেমন আমি কেমনে সাল মনে রাখতাম, আমার জন্ম সালের আগে যদি হয় সামনের 2টা ডিজিটে আমি মাইনাস করতাম, পরের 2টা ডিজিটে আমি যোগ করতাম। এমন করে সে স্ট্র্যাটেজি করে সেটা আমি সালডি মনে রাখতাম। নাম কেমনে মনে রাখবো, একজনের পরে একজনের অথরের নাম দিয়ে কেমনে মনে রাখবো, একজনের পরে একজনের নাম লিখবো, লেখা সেটা আমি টেবিলের সামনে হলে টেবিলের সামনে বা যেখানেই হোক টাঙ্গায় রেখা দিব। কারণ আমার প্রত্যেকটা বার চোখের সামনে আইলে এমনি মনে থাকবো কার পরে কেটে আইছে। তো এই গেল বাংলা। এরপরে হচ্ছে গিয়ে ম্যাথের প্র্যাকটিস, এটা কেউ যাতে ভুল না করে। প্র্যাকটিস ইজ এ মাস্ট, ম্যাথ কোনো সময় পারতো না যদি প্র্যাকটিস না করে। দিনে আমি বাকি সাবজেক্ট যতটা পড়বো, আমার মোটামুটি এতটুক সময় অঙ্কের প্র্যাকটিসের লেগে দিতে লাগতো।
এরপরে গেল এটা, এরপরে এসে গিয়ে জেনুইন একটা গ্রুপ থাকতে লাগলো ফ্রেন্ড সার্কেলের, কারণ একলা করলে কোনো সময় মোটিভেশন থাকে না, মানে প্রায় কেসেই মোটিভেশন থাকে না। একটা যদি গ্রুপ থাকে, বেশি জন না, 3-4 জনের, বেশি জন হইলে আবার এটা শেষ, ডিমোটিভেশন করে দিব। কম জনের একটা গ্রুপ বানাও, বানায় নিজেরা নিজেরা কোয়েশ্চেন করো, হেল্প করো, নোটস দাও, এমন করে একজন একজনের মোটিভেটেড রাখো। এরপরে যদি মক টেস্ট দেওয়ার কোনো প্রসেস থাকে, মক টেস্ট দিলে কিতা আমি বুঝবো আমার কিতা ভুল আছে বা আমার ঠিক থাকলে দিলে আমি এই সাবজেক্টে ভালো, ঠিক আছে আমি আরেকটা সাবজেক্টে করি। আর লাস্ট নট দ্য লিস্ট, রিভাইজ। একবার পড়লে যাতে 10 বার রিভাইজ থাকে, কারণ পরীক্ষা হলে গিয়ে সেটা প্রশ্ন দিক হারে কিটা জানি আনসার আছিল, কিটা জানি আনসার আছিল, এটা তো পড়ছি না, মনে করতেছে না, এটা হয় কারণ রিভিশন নাই। আমরা এতটি পড়া লাই কিন্তু এতটুকু মনে রাখতে পারি না, শুধুমাত্র রিভিশনের লেখা। রিভিশনটা মাস্ট। আর যারা প্র্যাকটিস করবো, যারা মানে ডিটারমাইন্ড হয়ে পড়বো, সবাই পাস করবো, এটা আমার গ্যারান্টি। এটা আমি গ্যারান্টি দিলাম, কেউ যদি এমন ডিটারমাইন করতে পারে, গ্যারান্টি পাইবে। এখানে একাডেমিকের কোনো ব্যাপার না, নিজের কোনো সময় ছোট পাইবো না, কোনো সময় না। আর একবার যদি নাও হয় তো কি হয়েছে, আমিও তো রিল্যাক্সেশনের সময় বইছি, হয়তো পড়ছি না এমন ভাবে, তো আমি তো এইবার পাইলাম না, তো কি হইলো, 2-3 বার দিবা, জীবন কি শেষ? অনেকে 40 কয়েক 40 হয়ে যাবো 1-2 বছর পরে, তারাও তো পাইছে না। একটা সরকারি চাকরি তো সরকারি চাকরি। তো এটা বাদ যাতে কোনো সময় ইও না করে, আরে আমি পামু কি পাইতাম না পরের ব্যাপার, আমি জাস্ট কইরা দাম। এটা ঠিক। যখন নিজের উপরে রেসপন্সিবিলিটি করবো, আমি একটা পয়েন্টে রেসপন্সিবিলিটি আই করবো, তখন মনে হয় যে কোনো মোটিভেশন ইস্যু আর কোনো প্রয়োজন হয় না, যে আমি নিজের পায়ে দাঁড়াইতে হইব, সে হোক নিজের ফ্যামিলির দায়িত্ব নিজেকে নিতে দিব। একদম আপনি এক্সাম্পল, আপনার বাবার দেখে আপনার বাবা হয়তো বা একজন টিচার, কিন্তু আপনি ওই প্রফেশন নিয়েছেন, মানে আপনার বাবার দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন। কেউ চেষ্টা করলে এবং ধৈর্যতা এবং তার নিজের থেকে 100% দেয়, তার হাতে অবশ্যই আসবে। একদম। এখন আমরা এই সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চাইছি যে নেক্সট অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তোমারে।